মা ও তার দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর এক মেয়ে। ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আমি আবার ঘরের দিকে তাকাইছি আর একটা ছেলে, তখন আমি হেরে বলছি তুমি কে? তখন হে বলছে আমি এগো কল নাল করতে মাইছি। তো এটা কইছে আর আমি তো যখন এটা কল নাল করতে মাইছি তখন আমার টার্গেট হে তখন বাইরে তার হাতে এরকম ফ্যান দেখছি হাতে, তখন এমনি খেয়ে সিগারেট আটকে ফেলাইছে, আটকালানোর আমি বাইরে দিয়ে আটকে ফেলাইছি। নিহত ব্যক্তিরা হলেন শাহিনুর বেগম, তার দুই মেয়ে সাইমা বেগম ও ইকরা বেগম। আহত আর এক মেয়ে সিফা বেগম, তার অবস্থাও আশঙ্কাজনক। তাদের বাড়ি কুমিল্লায়, বসবাস করতেন রায়পুরের ভাড়া বাসায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে প্রায় ৩০ বছর বয়সের এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ৩ বোন ও তাদের মা গুরুতর আহত হন। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মামুনুর রশিদ পলাশ জানান, হাসপাতালে আনার আগেই ২ বোনের মৃত্যু হয়েছিল। মা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ৩ জনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের গলাতেও গুরুতর জখম পাওয়া গেছে। স্থানীয় লোকজন হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়পুর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর অবস্থার অবনতি ঘটলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। যতটুকু জানা গেছে, এই ছেলেটা এই বছর দেড়েক আসে এই বিল্ডিংয়ের এই চিলেকোঠায় ও ভাড়া থাকতো। ও একজন ফল বিক্রেতা, ফল বিক্রি করে। তো ও নাকি 1 বছর আগে এখান থেকে আবার চলে যায় লক্ষ্মীপুর সদরে। পরে আজকে পূর্ব পরিচিত হিসেবে হয়তো এখানে আসছে, যেহেতু একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো হয়তো পরিচিত। এটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারছি। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন খবরের কিছু বিশেষ অংশ। বাকি অংশ দেখার পূর্বে আমার একটা অনুরোধ, দেশ ও দেশের বাহির থেকে আমার এই অটুবাই চ্যানেলের খবরগুলো যে দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, এখন খবরের মূল ভিডিওতে। শুরু হতেই সবকিছু ধসে পড়ল। তাকিয়ে দেখেই আমার মেয়েটা কনক্রিটের নিচে চাপা পড়ে আছে। কান্না ভেজা কণ্ঠে এই কথাগুলো বলছিলেন মা আলেকজান্দ্রা পেড্রেরো। তবে সব শঙ্কা দূর করে অভাবনীয়ভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তার 14 বছর কিশোরী কন্যাকে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সান বার্নার্ডিনো এলাকায় ধসে পড়া ভবনের নিচে দীর্ঘ কয়েক ঘন্টা আটকে ছিল ওই কিশোরী। জরুরি উদ্ধারকারী দল নিখুঁত অভিযানের মাধ্যমে তাকে জীবিত উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। বর্তমানে সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, উত্তর ভেনেজুয়েলায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে 7.2 এবং 7.5 মাত্রার 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কারাকাস সহ 6টি রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত 32 জনের প্রাণহানি এবং 700-রও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কিনা তা নিশ্চিতে উদ্ধার অভিযান এখনও চলছে। এই অনুষ্ঠানে উপস্থিত সকল প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমেই আমার পক্ষ থেকে, আমার স্ত্রী এবং আমার সাথে যারা এসছেন ঢাকা থেকে, আমরা যারা এসছি সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রবাসী ভাই বোনেরা, আমি যতটুকু বুঝতে পারছি, এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন। আপনারা এখানে অনেকে বেশ হয়তো অনেক দিন ধরে আছেন। আমার কাছে প্লেনে এই কাগজটা দেওয়া হয়েছে, এখানে একটা ড্রাফটিং আছে যে এই অনুষ্ঠানটিতে কি বলবো আমি। আপনারা আপনাদের চোখের সামনেই এখানে আমার কাছে একজন এটা দিয়ে গেল। তা কথার ফাঁকে যখন ওখানে ওনারা কথা বলছিলেন, দোয়া হচ্ছিল, আমি এই ফাঁকে একটু দেখলাম। আমার কাছে দেখে মনে হলো যে এই কাগজটি আমি পড়তে চাইছি না, আমি পড়তে চাইছি না। আমি এতগুলো বাংলাদেশি যখন আমার সামনে আছে,
আপনারা যারা এখানে বিভিন্ন কারণে এই দেশে আছেন, আপনাদের সাথে আমি আমার কিছু চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মনে হয় আজকে বোধহয় সেটাই বোধহয় উপযুক্ত হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যখন এখানে আছেন, আপনারা যেমন দেশের এখানে থেকে কষ্ট করে যেই কষ্ট করছেন তার বিনিময়ে যেই অর্থটি পাচ্ছেন এবং সেটি যখন দেশে পাঠাচ্ছেন, সেটা যেমন বাংলাদেশের জন্য উপকার হচ্ছে, ঠিক এই দেশটিকে গড়তেও কিন্তু আপনারা সাহায্য করছেন, এই দেশটিকে গড়ে ওঠার জন্যও কিন্তু আপনারা কাজ করছেন। অর্থাৎ আপনারা একসাথে কিন্তু ওই নেমে বলা যায় দুটো দেশ গড়ে তুলছেন ধীরে ধীরে। এক নিজের দেশ, দুই যে দেশে আপনারা আছেন সে দেশটি। আসার সময় আমি লাস্ট এসেছিলাম এখানে 2014 সালে, 2014-তে আমি কোকোকে দেখতে এসেছিলাম, আমার ছোট ভাইকে ওইখানে ছিল। তারপরে আমার আর আসার সুযোগ হয়নি। আমি যখন আজকে আসছি, অনেক কিছুর সাথে একটা জিনিস আমার চোখে খুব পড়লো। রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার ঢাকা থেকে, রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার ঢাকা থেকে। শুধু ঢাকাই বা বলি কেন, বাংলাদেশের কম বেশি সকল জায়গা থেকে রাস্তাগুলো, এখানকার রাস্তাগুলো পরিষ্কার। এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত যখন আসলাম, দেখুন এই রাস্তাগুলো পরিষ্কার যারা রাখতে সহযোগিতা করছে, তাদের মধ্যে কিন্তু আমাদের ভাইরাও আছে। আমার প্রশ্নটা হলো, আমরা যদি বিদেশে পরিষ্কার রাখতে পারি, আমরা কেন দেশে পারবো না? আমরা কেন দেশে পারবো না? আমি এই কথাটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, আমাদের আরো বাংলাদেশি ভাইরা, প্রবাসী ভাইরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, সবাই যখন বিদেশে যান, বিদেশে থাকেন, বিদেশে পরিশ্রম করছেন, যে দেশেই আছেন, সেই দেশটিকে যেমন গড়ে তুলতে সাহায্য করছেন, একই সাথে নিজের দেশকেও গড়ে তুলতে সাহায্য করছেন পরোক্ষভাবে। তা আমরা অন্য দেশ যদি গড়ে তুলতে সাহায্য করতে পারি, তা আমরা কেন নিজের দেশ করতে পারবো না? ডেফিনেটলি পারবো। হয়তো আমাদেরকে আরেকটু পরিকল্পনা করতে লাগবে। প্রিয় ভাই বোনেরা, আমি সেরকম বিষয় থেকে আজকে আপনাদের সামনে আমি কতগুলো কথা তুলে ধরতে চাই, আমাদের কিছু চিন্তা ভাবনা। যেমন প্রথমে যদি ধরি যে এই যে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে গত নির্বাচনে আমরা যখন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে জয়যুক্ত হলাম, প্রথম যে কয়েকজন ব্যক্তি আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন, তার মধ্যে ডক্টর আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, উনি তার মধ্যে প্রথম দুই একজনের মধ্যে উনি একজন। এবং উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য, সেই আমন্ত্রণেই আজকে এখানে এসেছি। কালকে ইনশাল্লাহ ওনার